স্ট্রেইট অফ জিব্রাল্টার, যা প্রাচীনকাল থেকেই গ্রিক এবং রোমানদের কাছে পিলার্স অফ হারকিউলিস নামে পরিচিত ছিল। এটি একটি সংকীর্ণ চ্যানেল যা আটলান্টিক মহাসাগরকে ভূমধ্যসাগরের সাথে সংযুক্ত করে। এই ছোট্ট সামুদ্রিক চ্যানেলটি বিশ্বের দুটি গুরুত্বপূর্ণ মহাদেশের মাঝখান দিয়ে গেছে, যাদের মধ্যকার দূরত্ব মাত্র 13 কিলোমিটার। এই পয়েন্টে আফ্রিকা এবং ইউরোপ একে অপরের এত কাছাকাছি যে এক পাশে দাঁড়িয়ে অন্য মহাদেশটি সহজেই দেখা যায়। কিন্তু এত বছর পরেও এদেরকে যুক্ত করার জন্য কোনো ব্রিজ তৈরি করা হলো না কেন? বিগত কয়েক দশক ধরে দুই মহাদেশকে স্থলপথে যুক্ত করার জন্য অসংখ্য প্রস্তাব দেওয়া হয়েছে। এই পথটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ এটি ইউরোপীয় ইউনিয়নের ৪৫ কোটি এবং আফ্রিকার ১৫০ কোটি জনসংখ্যাকে যুক্ত করতে পারে। ভাবতে পারছেন? এর ফলে উভয় মহাদেশের অর্থনীতিতে বিশাল প্রভাব পড়বে, বাণিজ্য বাড়বে, যোগাযোগ ব্যবস্থা উন্নত হবে এবং পর্যটনও অনেকখানি বৃদ্ধি পাবে। কিন্তু প্রশ্ন হলো বন্ধুরা, এত সুবিধা থাকা সত্ত্বেও কেন এখন পর্যন্ত স্ট্রেইট অফ জিব্রাল্টারে কোনো ব্রিজ তৈরি করা হলো না? ঠিক এই প্রশ্নের উত্তরই খুঁজবো আপনাদের সাথে নিয়ে আজকের এই ভিডিওতে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম করছি অন বোর্ড উইথ ছেত্রীর আরেকটি নতুন এপিসোডে। চলুন তাহলে দেরি না করে শুরু করা যাক। স্ট্রেইট অফ জিব্রাল্টার দুটি বড় মহাসাগরকে যুক্ত করে, আটলান্টিক মহাসাগর এবং ভূমধ্য মহাসাগর। এই স্ট্রেইটটি প্রায় ৫৭ কিলোমিটার লম্বা। স্পেনের ট্যারিফা এবং মরক্কোর সেরেস পয়েন্ট থেকে এর প্রস্থ মাত্র ১৩ কিলোমিটার আর এর গড় গভীরতা প্রায় ১২০০ ফুট। এই স্ট্রেইটটি দেখতে যতটা ছোট মনে হয়, এর গুরুত্ব ঠিক ততটাই বেশি। এটি ভূমধ্যসাগর এবং আটলান্টিক ওশানের মাঝে একটি প্রাকৃতিক রাস্তা। এর বিপরীতে সুয়েজ খালকে দেখা হলে এটি ম্যান মেড ক্যানেল, যা লোহিত সাগর এবং ভূমধ্যসাগরের মাঝে জাহাজ চলাচলের জন্য একটি রাস্তা। সুয়েজ ক্যানেলের প্রস্থ অনেক কম, যার কারণে বড় সাইজের মালবাহী জাহাজ আটকে যাওয়ার ঝুঁকি সব সময় থেকে যায়। স্ট্রেইট অফ জিব্রাল্টার বড় সাইজের কার্গো শিপের জন্য একটি উন্মুক্ত রাস্তা প্রদান করে, যার কারণে এখান দিয়ে পার হওয়া জাহাজের সংখ্যাও অনেক বেশি। সুয়েজ ক্যানেল দিয়ে প্রতি বছর ২০,০০০ জাহাজ পার হয়, পানামা খাল দিয়ে ১৪,০০০ এবং স্ট্রেইট অফ জিব্রাল্টার দিয়ে বার্ষিক ১ লক্ষেরও বেশি জাহাজ পার হয়। অনেক কার্গো ভেসেলস ওয়েস্টার্ন হেমিস্ফিয়ার থেকে মূল্যবান মালামাল মিডল ইস্ট, আফ্রিকা এবং ইউরোপ পর্যন্ত নিয়ে আসে। আবার কিছু সুয়েজ ক্যানেল ক্রস করে এশিয়া এবং চায়না পর্যন্ত যায়। একইভাবে মিডল ইস্ট থেকে ওয়েস্টার্ন ইউরোপ কিংবা আমেরিকায় যাওয়ার জন্য জাহাজকে স্ট্রেইট অফ জিব্রাল্টারকেই ব্যবহার করতে হয়। আর যেহেতু স্ট্রেইট অফ জিব্রাল্টার ফসিল ফুয়েল সমৃদ্ধ দেশগুলোর কাছাকাছি, এ কারণে অয়েল ভেসেলসের এখান দিয়েই পার হওয়াও প্রতিদিনের নিয়ম। বন্ধুরা, স্ট্রেইট অফ জিব্রাল্টার বৈশ্বিক মার্কেটের জন্য একটি গুরুত্বপূর্ণ ট্রেডিং রুট এবং এরই কারণে এই স্ট্রেইটের নিকটবর্তী দেশগুলোর কর্মসংস্থানও এর সাথে যুক্ত। স্পেনের অ্যালজেসিরাস পোর্ট, যা ইউরোপের সবচেয়ে বড় শিপিং পোর্ট, এবং মরক্কোতে ট্যাঞ্জের পোর্টও দ্রুত গতিতে এগিয়ে চলছে। ট্রেড এবং ট্যুরিজম থেকে আসা এই ফাইন্যান্সিয়াল বেনিফিটসের পরিপ্রেক্ষিতে অনেকেই অবাক হন, কেন পৃথিবীর এই দুটি অংশকে মেলানোর জন্য এখনো পর্যন্ত একটিও ব্রিজ তৈরি করা হয়নি। বন্ধুরা, বিষয়টি এমন নয় যে এটি নিয়ে চিন্তা ভাবনা করা হয়নি। ১৯৭৯ সাল থেকে শুরু করে অনেক ফিজিবিলিটি স্টাডিজ এবং প্রপোজাল দেওয়া হয়েছে, কিন্তু কিছু সমস্যা রয়েছে যার কারণে এখানে ব্রিজ তৈরি করা এত সহজ হবে না। তাই বন্ধুরা, সবচেয়ে প্রথমে কথা বলা যাক এই ব্রিজের কস্টিং নিয়ে। কোটেশন অনুযায়ী স্ট্রেইট অফ জিব্রাল্টারের ব্রিজ তৈরি করার জন্য খরচ হতে পারে ৫ বিলিয়ন থেকে ২০ বিলিয়ন ডলার পর্যন্ত। প্রথমত, এখানে ব্রিজ তৈরি করতে হলে ব্রিজটি এমনভাবে ডিজাইন করতে হবে যেন এই ব্রিজের নিচ দিয়ে পৃথিবীর সবচেয়ে বড় মালবাহী জাহাজও সহজে পার হতে পারে। যা বলা তো সহজ, কিন্তু করা হয়তো খুবই কঠিন। এখন কঠিন কেন তা নিয়ে পরে কথা বলছি, কিন্তু এই ৫ থেকে ২০ বিলিয়ন ডলারের কস্টিং বহন করবে কে? স্বাভাবিকভাবেই স্ট্রেইট অফ জিব্রাল্টার থেকে যে দেশগুলো সুবিধা ভোগ করছে, এই কস্ট তাদেরই দিতে হবে, অর্থাৎ স্পেন এবং মরক্কো। তবে আজ পর্যন্ত এই দুটি দেশের পলিটিক্যাল লিডারশিপ কখনো কোনো এগ্রিমেন্ট করতে পারেনি। স্পেনের দাবি ব্রিজ থেকে বেশি ফায়দা মরক্কোর হবে, তাই বেশি কস্ট তারাই বহন করুক। অন্যদিকে মরক্কোর লিডারশিপ চায় যে এই কস্ট 50-50 ডিভাইড হোক।
দ্বিতীয় সমস্যাটি হলো ব্রিজের ফিজিবিলিটি, অর্থাৎ এটি তৈরি হওয়ার পর এটি কতটা লাভজনক হবে। উদাহরণস্বরূপ ইউকে এবং ফ্রান্সের মাঝে তৈরি হওয়া চ্যানেল টানেলের কথা বলা হলে এটি তৈরিতে 14.5 বিলিয়ন US ডলার খরচ হয়েছিল, কিন্তু প্রতি বছর এই টানেলটি 2 কোটিরও বেশি প্যাসেঞ্জার ব্যবহার করে। একজন প্যাসেঞ্জার ইউকে থেকে 121 পাউন্ড বা 150 US ডলারে ফ্রান্সে পৌঁছাতে পারে, অর্থাৎ প্রতি বছর এই টানেল প্রায় 30 বিলিয়ন ডলারের আয় করে, তার কনস্ট্রাকশন কস্টের চেয়েও দ্বিগুণ। একইভাবে যদি স্ট্রেইট অফ জিব্রাল্টারের ব্রিজ তৈরিও করে দেওয়া হয়, তবে কি এটি এত আয় করতে পারবে যে ব্রিজের কস্ট সহজে উসুল করা যাবে? এই বিষয়টিকে বেশ সন্দেহের চোখে দেখা হয়, কারণ মরক্কো এমন একটি দেশ যার জিডিপি মাত্র 130 বিলিয়ন ডলার, অর্থাৎ পাকিস্তানের থেকেও অর্ধেক। যদি এখানে 5 বিলিয়ন US ডলারের ব্রিজ তৈরি হয় এবং সর্বনিম্ন ফি $20ও রাখা হয়, তবে যেখানে ইউকে থেকে ফ্রান্সের চ্যানেল টানেলকে বার্ষিক 2 কোটি প্যাসেঞ্জার ব্যবহার করছে, সেখানে স্ট্রেইট অফ জিব্রাল্টারের ব্রিজকে বার্ষিক 25 কোটি প্যাসেঞ্জার ব্যবহার করলে ব্রিজের কস্ট উসুল করা সম্ভব। পরবর্তী সমস্যা হলো বন্ধুরা এই ব্রিজের কনস্ট্রাকশন নিয়ে। স্ট্রেইট অফ জিব্রাল্টার জাহাজের জন্য অনেক বিজি একটি রুট। এই বিষয়টিকে মাথায় রেখেই এখানে এমন একটি ব্রিজ তৈরি করতে হবে যেন এই ব্রিজটি এখানকার ট্রাফিককে কোনোভাবে ডিস্টার্ব না করে। এর জন্য ব্রিজের উচ্চতা অনেক বেশি রাখতে হবে, যা ইঞ্জিনিয়ারদের জন্য একটি বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে। স্ট্রেইট অফ জিব্রাল্টারের এভারেজ ডেপথ 1200 ফিট, কিন্তু কোনো কোনো স্থানে এটি 3000 ফিটের চেয়েও বেশি গভীর, অর্থাৎ পৃথিবীর সবচেয়ে উঁচু বিল্ডিং বুর্জ খলিফার থেকেও বেশি। আজ পর্যন্ত পৃথিবীর সবচেয়ে বড় ব্রিজ পিলার্স মিলাও ভায়াডাক্ট তৈরি হয়েছে এবং সেগুলোর উচ্চতাও মাত্র 1104 ফিট। তাহলে স্ট্রেইট অফ জিব্রাল্টারে 3000 ফিটের চেয়েও বড় পিলার, তাও আবার এটি পানির ভেতরে দাঁড় করানো এক রকমের একটি টাস্ক হয়ে যায়, যার কথা চিন্তা করলে ইঞ্জিনিয়াররাও অনেক ভয় পায়। আর সাথে সাথে এখানে পানির স্ট্রং কারেন্টও একরকম নয়। ওশানের বটমে পানি ইস্ট থেকে ওয়েস্টের দিকে যায় এবং সারফেসে ওয়েস্ট থেকে ইস্টের দিকে, অর্থাৎ যদি এত উঁচু পিলার এখানে দাঁড় করানো হয় তবে সেগুলোকে উভয় দিক থেকে পানির প্রেসার সহ্য করতে হবে। কিন্তু এই ব্রিজের জন্য সবচেয়ে বড় বিপদ পানিতে দাঁড়িয়ে থাকা পৃথিবীর সবচেয়ে বড় পিলারগুলো নয়, বরং আর্থের টেকটনিক প্লেটগুলো সবচেয়ে বড় বিপদ হলো এখানে। হ্যাঁ বন্ধুরা, আমাদের আর্থের ক্রাস্ট বিভিন্ন সেকশন নিয়ে গঠিত, যেগুলোকে টেকটনিক প্লেটস বলে, এবং এগুলো সবসময় নড়াচড়া করছে। আর যেখানে এই প্লেটসগুলো একে অপরের সাথে মিলিত হয়, সেখানে ভূমিকম্প খুবই সাধারণ বিষয়। দুর্ভাগ্যবশত আফ্রিকান এবং ইউরেশিয়ান প্লেটস যে জায়গায় মিলিত হয়, ঠিক তার ওপরেই স্ট্রেইট অফ জিব্রাল্টার অবস্থিত। এখন হয়তো আপনারা বুঝতে পারছেন যে এত কিছুর পরেও কেন এই ব্রিজ এখনো পর্যন্ত করা সম্ভব হয়নি। অর্থাৎ যদি এখানে ব্রিজ তৈরি হয়েও যায়, তবে এর ফলাফল বেশ ভয়াবহ হতে পারে। এই অঞ্চলে ভূমিকম্প থেকে বেঁচে থাকা কেবল সময়ের ব্যাপার। 1755 সালে লিসবন ভূমিকম্প হয়েছিল, যার রিক্টার স্কেলে ম্যাগনিটিউড ছিল 8.5 থেকে 9.0, যার কারণে পর্তুগাল, স্পেন এবং মরক্কোতে প্রচুর ধ্বংসযজ্ঞ ঘটেছিল। একইভাবে 1960 সালে 5.7 ম্যাগনিটিউডের ভূমিকম্প এসেছিল, যা আগাদির এবং মরক্কোতে ধ্বংসলীলা চালিয়েছিল। অর্থাৎ স্ট্রেইট অফ জিব্রাল্টারে ব্রিজ তৈরি করার মানে হলো একে আটলান্টিক ওশানের হাই কারেন্টসের মোকাবেলা করতে হবে, সাথে 9 বা 10 ম্যাগনিটিউডের ভূমিকম্পের ঝাঁকুনিকেও সহ্য করতে হবে। এইসব বিপদের পাশাপাশি স্ট্রেইট অফ জিব্রাল্টারের ওশান ফ্লোরও স্টেবল নয়। রিসার্চারদের মতে স্ট্রেইটের নিচে কাদামাটির লেয়ার রয়েছে, যা কোনো স্ট্রাকচারকে সাপোর্ট করতে পারে না। এই সফট কাদামাটির লেয়ার জিওলজিক্যাল অ্যাক্টিভিটির সময় বা যে কোনো ধরনের প্রেসারে সহজে সরে যেতে পারে। জিওলজিস্টরা সতর্ক করেছেন যে এই এলাকায় যে কোনো কনস্ট্রাকশন প্রজেক্ট এই কাদামাটির লেয়ারের কারণে ধ্বংসাত্মকভাবে ব্যর্থ হতে পারে। তবে এর মানে এই নয় যে এই দুই কান্ট্রিকে যুক্ত করার সম্ভাবনা একেবারেই নেই। অনেক অল্টারনেট আইডিয়াও দেওয়া হয়েছে,
যেমন ওশান ফ্লোরের নিচ দিয়ে যাওয়া টানেল ইউকে এবং ফ্রান্সের মাঝের টানেলের মতো হবে। তবে এটি প্রজেক্টের কস্টকেও আরও অনেক বেশি বাড়িয়ে দিতে পারে, যা এই প্রজেক্টের ফিজিবিলিটির ওপর প্রশ্ন তোলে। অন্যদিকে স্পেন এবং ইউরোপিয়ান ইউনিয়ন দেশগুলোর ধারণা যে টানেল বা ব্রিজ তৈরি করার পর ইউরোপে অনেক আফ্রিকান রিফিউজিস বা ইলিগাল ইমিগ্রেন্টসদের সংখ্যা বেড়ে যেতে পারে, যার উপর নিয়ন্ত্রণ পাওয়া অত্যন্ত কঠিন হতে পারে, বা এই ইলিগাল প্রবেশগুলোকে আটকানো অনেক বেশি কঠিন হয়ে যাবে। বন্ধুরা, এই সমস্ত কারণেই স্ট্রেইট অফ জিব্রাল্টারের উভয় কন্টিনেন্টসের দূরত্ব এত কম থাকার পরেও এখানে আজও পর্যন্ত কোনো ব্রিজ তৈরি করা হয়নি। বন্ধুরা, আশা করছি এই স্ট্রেইট অফ জিব্রাল্টারের তথ্যগুলো জেনে আপনাদের ভালো লেগেছে এবং এরকম আরও ইনফরমেটিভ এপিসোড পেতে ফলো এবং সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। দেখা হবে আগামী এপিসোডে নতুন কোনো ইনফরমেটিভ ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন প্রতিদিন।